উন্নয়নের গল্প আমরা গত 16 বছর ধরে ফ্যাসিবাদের আমলে শুনেছি। এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে, এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে, এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে। তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের গল্পচারিত যে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট, যেটা ফ্যাসিবাদের আমলে করা হয়েছিল, তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো, হাইতির মতো, ইয়েমেনের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে? এইটা তো ডেভেলপমেন্টের যে ন্যারেটিভ, উন্নয়নের যে গল্প কথা বলা আমরা শুনেছি গত 16-17 বছরে এই হাসিনার ফ্যাসিবাদে আমলে, তার সেই গল্পের সাথে মিলছে না। আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি, এটা ন্যায্যতার প্রশ্ন, এটা জাতীয় রাজনীতিতে কোনো বিভাগীয় রাজনীতির প্রশ্ন না। এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায়, কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায়, এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ 2-এর গণ অভ্যুত্থানের কথা। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি, গণ অভ্যুত্থানের 2024-কে ভুলে যাবেন না। আপনাদেরকে 1400 শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি, আপনাদেরকে 24,000 প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি, আপনাদেরকে গণ অভ্যুত্থানের 600 চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, ভুলে যাবেন না। বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম, সে বরিশালের শহীদ হোক, চট্টগ্রামের হোক আর ঢাকার হোক। আমরা জেনেছি বরিশাল বিভাগের 37-এর উপরে শহীদ হয়েছে গত 24-এর গণ অভ্যুত্থানে, যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে। আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে 3 জন শহীদের কবর জিয়ারত করেছি এবং খুবই দুঃখজনকভাবে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে, লাশটাকে, কবরটাকে একটু বাধাই করে দেবে, নাম ফলকটা করে দেবে, কত উদাসীন এই রাষ্ট্র 24-এর শহীদদের প্রতি। নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লিখেছে। যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে, সেই চট্টগ্রামের কলেজের নামের বানানটা পর্যন্ত ভুল লিখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ 2 বিনির্মাণের ফাউন্ডেশন। এই পিলারের রাজনীতি হচ্ছে দায় ও দরদের রাজনীতি। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন, তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না। তাই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন, খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন, বাঁশের চার পাড়িয়ে গেছি আমি নিজে, এইটা ওয়াদা ছিল না। গত 8 মাসে আপনারা একটা বাঁশের চারকে পাকা করে দিতে পারেন নাই, আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই। শহীদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না, পরিবারের দেখভাল তো দূরের কথা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি, শুধু বিভাগের উন্নয়নের বিষয় না, 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ 2-কে নতুন করে দায় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা। যদি এটা করতে আপনারা ব্যর্থ হন, উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে, যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। শুধু 16 বছরের ফ্যাসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না, দায় ও দরদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব, সমর্থন যেমন করব, আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। এবং গত 2 থেকে 3 বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন, তারা আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে। একমাত্র রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে নিঃস্ব হয়ে পড়ে গেছে। অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি, সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন, ইমিডিয়েটলি 6 লাইন করে অথবা 8 লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে, সেটাকে আবার রিইনস্টেট করতে হবে। প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন। যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে, অতিরিক্ত টাকা খরচ করে
বাংলাদেশে ব্যবসার রাজনীতি, উন্নয়নের রাজনীতি করা হয়েছে। আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করে এই বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েট শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে। আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী, আড়িয়াল খাঁ এবং সুগন্ধা। আমরা দাবি করেছি, ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আড়িয়াল খাঁ নদীর উপরে একটা সেতু করা। আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভেঙে পড়েছে। বরিশালের সদর হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, বাবুগঞ্জ মুলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি, প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই। বড় বড় ডাক্তাররা অফিস করেন না, সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই। রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে বাপের জমিদারি কায়েম করেছিল, কায়েম করে একটা চরের ভিতরে, যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে ট্রলার দিয়ে রোগী নিয়ে যেতে পারে না, সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায়। ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে বাংলাদেশের ডেভেলপমেন্টের গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে, বরিশালের সেই বাহেরচরের উপজেলা স্বাস্থ্য হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে, যেই সমতা কায়েম হওয়া দরকার ছিল সেটা নাই। আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ 3টা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য হিস্সা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না। তারা দাবি করেছে ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে। আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমা বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার, তারপর থেকে বঙ্গোপসাগরে 46টা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে, কিন্তু সেটা বাপেক্সকো আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বিজয় করলেন যে এই বিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সঁপে দিয়েছেন? এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না। তাই আমরা অনবিতি বিলম্বে দাবি করছি যে এই যে 46টা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে, সেখান থেকে ইমিডিয়েটলি বাপেক্সকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা। আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর 2টা সি বিচের একটা, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত 2টা দেখা যায়, কিন্তু সেখানে যাবার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, রাস্তাঘাট দরকার, সেটা নাই। আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিভ জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করা দরকার। কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে। একটা ছোট্ট এয়ারপোর্ট করলে কক্সবাজারের মতোই কুয়াকাটা বাংলাদেশের আরেকটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা বেস তৈরি হবে। বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে, সেটা করা হচ্ছে না। বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম, যেটা রংপুর বিভাগেও আমরা দেখেছি, বাংলাদেশে 1 লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে, জেলে হচ্ছে। কই এসালমকে তো জেলে নিতে পারেন নাই, বাংলাদেশের বড় বড় লুম্পেন পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই। বাংলাদেশের গরিব কৃষককে 1 লক্ষ টাকা ঋণ না দেবার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন? বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে, গরিবের সাথে আইন দেখান, গরিবের সাথে ন্যায্যতা দেখাতে হবে, গরিবের কৃষকের কৃষি ঋণ মওকুফ করতে হবে। এটা কোনো টাকা না। তাই বাংলাদেশ বরিশাল থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষকের ঋণ মওকুফ করতে হবে। এই বাস্তবতাকে ঘিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে, কৃষককে জেলে নেওয়ার এই নাটক বন্ধ করে সুদে আসলে কৃষকের কৃষি ঋণ মওকুফ করেন। নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিটের ব্যবস্থা করেন। আমাদের
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের যেই টাকা ব্যবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে এই ঋণের মধ্য দিয়ে বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয়, অর্থনীতি ডেভেলপ করে, অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায়, এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচন্ড রকম প্রভাব ফেলবে। বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে যাবে, এটার মধ্য দিয়ে ঢাকা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি। সিঙ্গাপুরের কল্পনা বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন, কানাডার কল্পনা বলে কানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন, মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের মিথ্যাচারের কল্পনা করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন। প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন। এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের দায়ে দরদের রাজনীতির প্রত্যাশা। এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনতিবিলম্বে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো যেন করেন। এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য